প্রীতির স্বাদ কাহনে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পর বাসি ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে স্নান দান পুজো সমস্ত কিছু এখন আমার হয়ে গেছে। তারপরে শুরু করে দিলাম সংসারের কাজকর্ম। তো চলো আগে বাসনগুলো গুছিয়ে রাখি, এগুলো সব সকালে মা করেছে। এই বাসনগুলো গুছিয়ে রেখে এখন ভাবলাম আমি তেলটা ঢেলে নিই। যেহেতু আগের দিনেই ভিডিওতে তোমরা দেখেছো যে তেলটা বাড়ন্ত ছিল, তো ওই কারণে ভাবলাম ঠিক আছে চলো তেলটা ঢেলে নিই। তো আমাদের এই ফরচুন কাচ্চিঘানি তেলটাই খাওয়া হয়। আর এগুলোর শিশিতেও আনা হয়, আবার এবার প্লাস্টিকে আনা হয়েছে। প্রতিবার আর শিশিটা আনা হয় না, এই প্লাস্টিকেরটাই আনা হয়। তো এখন তেলটা ঢেলে নিয়ে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করব। এই তেল ঢালার কাজটা করে কিন্তু বাবা, না হলে তোমাদের দাদাভাই। যেহেতু এই মুহূর্তে বাড়িতে ওরা দুজনেই নেই, ওই কারণে আমি করে নিলাম। তারপর এইদিকে আমি বসেছি সবজি কাটতে। এখন আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে নেব, নিয়ে তারপরে আরও যা কাজকর্ম আছে সেই সমস্ত কিছু করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে খারাপ সময়েও বা জীবনের আমাদের মাম্মা বুড়ি এসেছে, কান্না কান্না করে। আচ্ছা আচ্ছা মাম্মা, চলো বেরু যাবে কোন দিকে, কোন দিকে যাবে, কোন দিকে বেরু যাবে? তো যেটা বলছিলাম যে খারাপ সময়েও কিভাবে হাসি মুখে জীবনের পথের দিকে এগিয়ে যেতে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিনে বলেছিলাম না যে আমি কালো আঙুর খেতে চেয়েছিলাম বলে তোমাদের দাদাভাই দেখো এখানে কালো আঙুর কিনে নিয়ে এসেছে। তো আঙুরগুলো দোকানদার বলেছিল যে খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। প্রাণ ঠান্ডা হওয়ার মতো তেমন কিছুই ছিল না, মানে একটু টক ছিল আবার একটু মিষ্টিও ছিল। আর সাথে এখানে 4 জনের জন্য 4টে কলা আছে। এখন আমি রাতের বেলা ভিডিও এডিট করতে বসেছি। আর এডিট করতে বসে বুঝতেই পারছো যে কাদের ডাক শুনতে পাচ্ছ। এই নিয়েই তো সংসার, তো কি করা যাবে তাই না? তারপর দেখো এখানে আমি তনু এসেছে, মানে আমার ছাত্রী তনু এসেছে। ও যেহেতু সকাল থেকে আমাদের এক পাশের বাড়ি দিদাদের বাড়ি নাম কীর্তন হচ্ছে, ওর স্যার হয়, মানে স্যারেদের বাড়ি আর কি গান হচ্ছে, সেখানেই সকাল থেকেও আছে। তো ওকে বললাম যে তুমি আমাদের বাড়ি একটু এসো, এসে কিছু খেয়ে যাও। কারণ সেই একটা মেয়ে সকাল থেকে আছে জানি, ওখানে খাওয়া দাওয়া করেছে, তো খিদে পেয়ে যেতে পারে। ওই কারণে বাবাকে বললাম যে তুমি আমাকে 2টো ম্যাগি আর একটু ডিম এনে দাও, আমি ওকে কিছু টিফিন বানিয়ে দিই। তো ঝটপট করেই ম্যাগি বানিয়ে দেবো। এখানে তেল আর এই আলু, তেলের মধ্যে আলু আর পেঁয়াজ একসাথে কুচি করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে, মানে আলু আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবার পর ডিমটাও ফেটিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু একদম অল্প তেলেই রান্নাটা করেছি। আর একদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ম্যাগিটা। সিদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি। তারপর কিন্তু ম্যাগি সিদ্ধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে ইপি ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তবে ম্যাগিটা কেমন বানালাম তনুর জন্য সেটা তনুর মুখেই শুনবে, আমি কিন্তু কিছু বলছি না। তবে তোমরা কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য টিফিনে এরকমটা ট্রাই করতেই পারো, খুবই ভালো হয় আমার মনে হয়েছে। ব্লগে দেখাচ্ছি তোমাকে একটু কেমন টেস্টি হয়েছে বলো। হেভি টেস্টি হয়েছে। যাই হোক, তোমরা আমার ছাত্রী তনুকে দেখে নিয়েছো, বা ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর ওর গানের গলা তো আরও মিষ্টি। কিছুদিন পরেই ওর একটা গানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও যদিও ওর গানের ভিডিও শেয়ার করেছি, আমার ভিডিওতে দেখবে আছে। বেশ কিছুদিন আগে আমি ওর গানের একটা ভিডিও শেয়ার করেছি, তো আবারও কিছুদিন পরে ওর আরও 2টো গানের ভিডিও আমি শেয়ার করব। ওকে ওর আঙ্কেল, মানে তোমাদের দাদাভাই দিয়ে এসেছে। পিসি বলল যে তুহিনের শরীরটা খারাপ, তাই বললাম ঠিক আছে চলো আঙ্কেল তোমাকে দিয়ে আসছে। আঙ্কেল ওকে বাড়িতে দিয়ে এসেছে। তারপরে ও চলে এসেছে, এখন চা বানিয়ে নিচ্ছি, 4 জনে মিলে চা খাবো। আর এখন আমি 3 জনেরটাই ঢালছি, যেহেতু তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। ওই মানে চাটা ঢেলেছি, ঢেলে আমরা খাওয়া শুরু করতে না করতেই ও এসে গিয়েছিল। তো তারপরে আমরা চাটা রেখে আবার ওর চাটাও ছেঁকে ওকে দিয়ে দিয়েছিলাম। 4 জনে মিলে চা খাওয়া দাওয়া করে নেব। তারপর রাতের আরও কি হয় দেখা যাক, রান্না বান্না এই সমস্ত কিছু তো আছেই।
তো সমস্ত খারাপ সময়েও কিন্তু আমরা 4টে মানুষ হাসি মুখেই এগিয়ে চলেছি। এগুলোকে কিন্তু খারাপ সময় সত্যি বলা যাবে না। কারণ জীবনে চলতে গেলে অনেক সমস্যা আসবে। তবে আমাদের কাছে যে সমস্যাগুলো আসছে সেগুলো আমার মনে হয় খুবই সামান্য। ভগবান যেটুকু দিয়েছে সেটুকুর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই ভগবানকে। সত্যি এটুকু কজন পায় গো? এটুকুও অনেক মানুষ পায় না। রাতের খাবারের জন্য এখানে একটু বেগুন ভাজা বানিয়ে নিলাম। তারপর দুপুরের সমস্ত কিছুই আছে। আর দুপুরে আমি গিয়েছিলাম ওই দিদাদের বাড়ি প্রসাদ খেতে। তো বন্ধুরা, বহুদিন থেকেই তোমাদেরকে আমি ভাবছি যে কিছু কথা শেয়ার করব, কিন্তু শুধু ভেবেই যাচ্ছি, আমি আর শেয়ার করে উঠতে পারছি না। তো ভাবলাম যে তাহলে আজকে চলো শেয়ার করে দিই। সেটা হলো যে আমাদের যে ওয়ালপুলের ফ্রিজটা ছিল, হঠাৎ করেই একদিন ফ্রিজে খাবার আমি রেখেছি, ফ্রিজটা ব্যবহার করতাম আমি, তো সেখানে খাবার ঠান্ডা হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। তো সেদিন ছিল বুধবার, বৃহস্পতিবার, আর আমাকে যখন সেই কুকুরে আঁচড় দিয়েছিল না একটা জেঠিমাদের, সেকেন্ড ভ্যাকসিনের দিন ছিল সেদিন। তো সেদিন ও আমাকে নিয়ে যাবে বলে ছুটি নিয়েছিল কাজের। তো সেদিন ও বলল যে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না খাবার, তুমি সেটা লক্ষ্য করছো না? আমি বললাম যে আমি তো বুঝতেই পারছি না যে ফ্রিজে খাবার গরম হচ্ছে না, মানে ঠান্ডা হচ্ছে না। তো বলাতে ও সঙ্গে সঙ্গে কোম্পানিতে ফোন করে দিল। সেদিনই কোম্পানির লোক এসে ফোন নাম্বার নিয়ে একটা অ্যামাউন্ট নিয়ে আমাদের বলে গেল যে আমাদের মোটরটা মানে খারাপ হয়ে গেছে। মোটর বলতে ইনভার্টার না কি একটা, যাই হোক ফ্রিজেরই একটা কোনো মেশিন আর কি খারাপ হয়ে গেছে। এটা আমাদেরকে বলে যাওয়া হলো। সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে দেওয়া হলো। বলল যে কদিন পরে আসবে আর ৩,০০০ টাকা দিতে হবে। কোম্পানি থেকেই এসে এটা সারিয়ে দিয়ে যাবে। তো সেই অপেক্ষাতেই আমরা প্রায় চলছি। যে কোম্পানি থেকে লোক আসবে এসে সারিয়ে দিয়ে যাবে, এইভাবেই আমরা অপেক্ষা করে আছি। অপেক্ষা করতে করতে প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। এবার 1 মাস পেরিয়ে গেল, তোমাদের দাদাভাই কন্টিনিউয়াসলি যোগাযোগ করে যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু সলভ হচ্ছে না। এই করতে করতে প্রায় 2 মাস কেটে গেল। তারপর তোমাদের দাদাভাই মেল করতে থাকলো ওয়ালপুল কোম্পানিকে, তো ওনারা মেলও চেক করছে না। তারপর ওনাদেরকে ফোন করা, ওপর মহলে মানে ওনাদের মেন ডিপার্টমেন্টের সাথে মানে কথা বলাটা ভীষণ চাপের। প্রায় 15-20 মিনিট লেগে যায়, মানে ফোন কলে থাকতে হয়। তারপর সেখান থেকে গিয়ে ওনাদেরকে কলে ট্রান্সফার করা হয়। অনেক রকম প্রশ্ন, অনেক কিছু নাম্বার এরকম করতে হয়। তো তোমাদের দাদাভাই কন্টিনিউয়াসলি সেইভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে থাকছে। প্রায় কত মেল, প্রায় ১০-১২টা মেল করে ফেলেছে, ওনারা মেল চেক করছেন না। যখন তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে এরকম আমি মেল পাঠিয়েছি, আপনারা মেল চেক করছেন না, তোমাদের দাদাভাই কলে আছে, তখন গিয়ে মেলগুলো চেক করা হচ্ছে। তারপরে কিন্তু চেক করা হচ্ছে না। মানে এত বড় একটা রেপুটেড কোম্পানির এইরকম, মানে ভাবাই যায় না এইরকম একটা বিহেভিয়ার। মানে একটা ওয়ালপুল কত একটা রেপুটেড কোম্পানি, তোমরা তো সবাই জানো কোন পুরনো কোম্পানি। তো ভীষণ মানে বাজে আমাদের সার্ভিস পেলাম আমরা। আর আমাদের ফ্রিজটার যখন নেওয়া হয়েছিল তখন অ্যামাউন্ট ছিল ৩৬,০০০ টাকা। সেটা মাত্র ৪ বছর ব্যবহার করাতেই ফ্রিজটা আমাদের খারাপ হয়ে গেল। অথচ এর থেকেও ওয়ালপুলের এর থেকেও কমা দামি ফ্রিজ আমাদের বাড়িতেই আছে। দামটা হয়তো কম। সেখানে ওয়ান ডোরের যে ফ্রিজগুলো হয় প্রায় ১০-১২ বছর কন্টিনিউয়াসলি ব্যবহার হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমাদের কপালটা খারাপ। সত্যি বলতে কি আমি মন থেকে মানছি আমাদের ভাগ্য খারাপ। না হলে আমাদের মাত্র ৪ বছর একটা এত দামি ফ্রিজ ৪ বছরের মধ্যে খারাপ হয়ে গেল। আমাদের ডবল ডোরের ফ্রিজ ছিল। যাই হোক, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে ২.৫ মাস ধরে অনেক মেল করে, অনেক ফোন কল করে, অনেক রিকোয়েস্ট করে, অনেক কথা বলে, আর মানে ও বলে আমার মনে হয় তোমাদের দাদাভাই বলেই পেরেছে। আর ওদের সাথে হিন্দিতে কথা বলতে হয়, সেখানে আমি হিন্দিতে একদম কাঁচা। তো ও অনেক চেষ্টা করে তারপরে গিয়ে একটা সামান্য অ্যামাউন্ট কিছু পাওয়া গেছে। মানে বেশি না, একদম সামান্য অ্যামাউন্ট আমরা পেয়েছি। আর ফ্রিজটা নিয়ে চলে গেছে। কোনোভাবেই ফ্রিজটা সারাতে চায়নি। মানে সারাতে পারেনি আরকি। কোম্পানি থেকে বলছে, "আমরা পাচ্ছি না, আমাদের কাছে হচ্ছে না, আমরা একটা অ্যামাউন্ট রিটার্ন করব।" তো এরকম সামান্য একটা অ্যামাউন্ট রিটার্ন করে ওনারা ফ্রিজটা নিয়ে চলে গেছে। তো বর্তমানে আমাদের একটা নতুন ফ্রিজ কিনতে হবে। তবে আমি এখনো পর্যন্ত তোমাদের দাদাভাইকে বলেছি আমি ফ্রিজ কিনতে আমি চাইছি না। কারণ দেখো, বিয়ের আগেও আমার বাবার বাড়িতে ফ্রিজ ছিল না। আর এই প্রতিটা মানুষের এই ধরো ২০ বছর হলো যে ফ্রিজ ব্যবহার হচ্ছে। কিন্তু আগেকার দিনের মানুষরা তো আর এত ফ্রিজ অ্যাভেলেবেল ব্যবহার করতো না, না? এখন যেহেতু গরিব ঘর হোক, যাই ঘর হোক, প্রতিটা ঘরেই ফ্রিজ অ্যাভেলেবেল এরকমটা। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম কোনো ফ্রিজের প্রয়োজন নেই, ফ্রিজ ছাড়া নিশ্চিন্তে চলতে পারবো, এখন ফ্রিজ কিনতে হবে না।
ঠিক আছে, ফ্রিজটার আমরা নিশ্চিন্তে মানে কোনো সমস্যা, হ্যাঁ সমস্যা একটু হচ্ছে, কাকিমা মেজমা এদের সব ফ্রিজে রাখতে যাচ্ছি, কোনো কিছু হলে নিজেদের ফ্রিজটা নেই। যাই হোক চলে গেল ফ্রিজটা। তারপর হঠাৎ করেই এই এই বুধবার না শুক্রবার যাই হোক একটা দিনে, তো আমি মোটর চালিয়েছি, মোটর চালিয়ে জল ভরছি, হঠাৎ করেই দেখি একটা পোড়া গন্ধ বেরোচ্ছে, যখন মানে ভীষণ অদ্ভুত একটা গন্ধ। মোটর বলতে ওই যে সাবমার্সালটা আছে না, সাবমার্সাল না, ওই যে মোটরের বোর্ডটা যেটাতে দেখবে গ্রিন আর রেড বাটন থাকে, মানে গ্রিন বাটনটা অন করলে অন হয় আর রেডটা অফ করলে অফ হয়, ওই যে বোর্ডটা থাকে সবাইদের বাড়িতেই আছে ওই বোর্ডটা থেকে দেখি একটা ধোঁয়া বেরিয়ে আসছে আর ভীষণ একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে আসছে। তো আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মোটরটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে তুমি কাকিমাকে ডেকেছে যে কাকিমা দেখবে এসো কি হচ্ছে। তো কাকিমা দেখে বলছে যে তাই তো, কি হচ্ছে এটা। কাকিমা কি করেছে, চকুকে ডেকেছে, মানে আমার মেজমার ছেলেকে, চকুকে ডেকে আমাদের যে কারেন্টের মেনটা ফেলে দিয়েছে। তারপর আমি সঙ্গে সঙ্গে কারেন্ট মিস্ত্রিকে ফোন করেছি, মানে আমার একটা দাদা ভাই আর কি সম্পর্কে পাড়ারই বাড়ি, তো সেই যে দাদা ভাই আমাদের কারেন্টের কাজ করেছে, ফোন করেছি, বললো যে একটা কি পুড়ে গেছে, মানে আন্দাজেই বললো, তো পুড়ে গেছে, গিয়ে মেনটা তুলে দাও, কারেন্টের কোনো সমস্যা নেই, শুধু সাবমার্সালের যে মেনটা হয় সেই মেনটা ফেলা থাকলেই হলো। সেই মেনটা তো ফেলা আছেই। তো তাও গেল, মোটরটা খারাপ হয়। মাত্র 8 মাস, মনে করো মাত্র 8 মাস মোটর ব্যবহার হয়েছে, অথচ এই মোটর ব্যবহার হয় সব বাড়িতে 10 বছর 20 বছর নিশ্চিন্তে থাকে, কোনো কিছু খারাপ হয় না, আর আমাদের মাত্র 8 মাসে। আর আমাদের মোটর বসাতে বর্তমানে লেগেছে, আমি বলছি প্রায় 55 থেকে 60 হাজার টাকা লেগেছে। যে কোনো কমা দামি মাল দিয়ে কাজ হয়েছে এমনটাও কিন্তু না, যে কোনো কমা দামি মাল ব্যবহার করা হয়েছে বা ওই জিনিসটা কমা দামি জিনিস আমরা লাগিয়েছি নিজেদের সুবিধার জন্য, তাও কিন্তু না। যথেষ্ট দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিস লাগানোর পরেও আমাদের এই রকম হলো। এত কিছুর পরেও আমরা 4টে মানুষ হাসি মুখে অনবরত, হ্যাঁ চিন্তা অবশ্যই আছে, হয়তো কেউ এই 4টে মানুষই নিজেদের মধ্যে কেউ কাউকে প্রকাশ করছি না মনের চিন্তাগুলো, সামান্য বিষয় নিয়ে চিন্তা হয়। সেই মুহূর্তে আমার এত চিন্তা হয়েছিল, মানে আমি শুধু কাঁদতে বাকি রেখেছিলাম যে এত ভাগ্যটা খারাপ যে আমাদের একটা নতুন সাবমার্সেল বসানো হলো, সেটাও এই 8 মাসের মধ্যে খারাপ হয়ে গেল। সেই মুহূর্তে আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই বাবা বলল ঠিক আছে হয়েছে, মিস্ত্রি আসবে, ঠিক হবে, কি করা যাবে। তো তারপরে এখন কিন্তু আমি আবার নর্মাল হয়ে গেছি। সমস্ত কিছুর পরেও কিভাবে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে হয় আমার মনে হয় আমার থেকে তোমরা শেখো। আর এই সমস্যাগুলো তো সামান্য, হ্যাঁ হয়তো অনেকের অনেক দামি দামি জিনিস অনেক দিন ব্যবহার হচ্ছে, খারাপ হচ্ছে না, কিন্তু আমাদের দামি দামি জিনিসগুলো খুব সহজেই আমাদের কাছ থেকে খারাপ হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। ঠিক আছে ভাই, চলো ওই হসপিটালগুলোতে গেলে না দেখা যাবে যে কত বড় বড় রোগ নিয়ে প্রতিটা মানুষ প্রতিনিয়ত লড়াই করছে, বাঁচার জন্য চেষ্টা করছে, সেখানেই আমাদের এই সমস্যাগুলোতে তুচ্ছ কোনো সমস্যাই নয়। যাই হোক, এইভাবেই জীবনে এগিয়ে যেতে হবে, ভেঙে পড়লে চলবে না। চলো, সব খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের অপেক্ষায় আছি, আসলে আসবে, নাহলে ভগবানকে ধন্যবাদ যে এতটুকুও দিয়েছে, এর জন্যই আমার তরফ থেকে ভগবানকে ধন্যবাদ। তাও আমি হাসি মুখে এগিয়ে যাচ্ছি। সমস্যাগুলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো টাটা।